সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জেলার উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান পেশে সাংবাদিক সম্মেলনে জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। খুদের বয়স মাত্র 1 বছর 7 মাস, কিন্তু এই বয়সেই গড়গড় করে বলে দিচ্ছে বাংলা ইংরেজি অক্ষর, পশু পাখির নাম। এভি নিউজের বিশেষ প্রতিবেদন, খুদের কৃতি। এবার আসছে বিস্তারিত সংবাদে। স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি ও সড়ক ব্যবস্থা সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরলেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। এই নিয়ে রবিবার জলপাইগুড়িতে একটি সাংবাদিক সম্মেলন করলেন তিনি। সাংসদ জানান, জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালের জন্য 2020 সালে 320 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রধানমন্ত্রী ন্যাশনাল রিলিফ ফান্ডের মাধ্যমে 170 জন আর্থিক সহায়তা পেয়েছেন। 337 কোটি টাকা খরচ করে নিউ জলপাইগুড়ি স্টেশনকে সংস্কার করে বিশ্বমানের স্টেশনের রূপ দেওয়া হয়েছে। এছাড়া অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে জলপাইগুড়ি টাউন, জলপাইগুড়ি রোড স্টেশন সহ নিউমাল ও হলদিবাড়ি স্টেশনকে সাজিয়ে তোলা হচ্ছে। ইতিমধ্যেই এই রেল রুটগুলিকে বৈদ্যুতিকরণ করার কাজ হয়েছে বলে জানান সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। পাশাপাশি তিনি জানিয়েছেন, জলপাইগুড়ি সহ বিভিন্ন রেল স্টেশনে অনেকগুলো ট্রেনের স্টপেজের ব্যবস্থা করা হয়েছে। সাংস্কৃতিক ক্ষেত্রেও অনেক কাজ হয়েছে জলপাইগুড়িতে। জলপাইগুড়িতে দূরদর্শন কেন্দ্রকে পুনরুজ্জীবিত করে নতুনভাবে অনেক প্রোগ্রাম চালু করা হয়েছে বলে জানান সাংসদ। এছাড়া 161টি রাস্তা তৈরি ও সংস্কার করা হয়েছে বলে জানিয়েছেন সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। মাটিগালার বালাসন ব্রিজ থেকে একটা সেনা ছাউনি অবধি একটা 12 কিলোমিটার রাস্তাও করা হয়েছে, যেটা সেখানে করোনেশন ব্রিজ পর্যন্ত যে রাস্তাটা করা হয়েছে সেটার 1800 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হচ্ছে। সেবকে কেবল করোনেশন ব্রিজ, সেটার জন্য 1100 সেকেন্ড সেবক ব্রিজ যেটা, সেটার জন্য 1100 কোটি টাকা অ্যাপ্রুভড হয়েছে। আর আশা করি কিছুদিনের মধ্যে সেটাতেও আস্তে আস্তে করে কাজ শুরু হয়ে যাবে। এছাড়াও পাশে জলপাইগুড়িতে কেন্দ্রীয় বিদ্যালয় যেটা আছে সেটার পার্মানেন্ট স্ট্রাকচার, যেটা টেম্পোরারি ছিল এখন পার্মানেন্ট স্ট্রাকচার করা হয়েছে। সেখানেও 18.5 কোটি টাকার মতো ব্যয় করে কাজ হচ্ছে, কাজ চলছে এখন। এছাড়াও কিছু আন্ডারপাস ইত্যাদি এগুলো হচ্ছে। আর বিশেষ করে আমি বলবো যে আমাদের যে এমপি ল্যাডের কাজ, সেই এমপি ল্যাডের কাজের মাধ্যমে আমরা ডামডিম এলাকা, ওদিকটা ওদলাবাড়ি ওই এলাকায় সেখানে অনেকগুলো চা বাগানে কিন্তু আমরা গভীর নলকূপ তৈরি করতে পেরেছি, অনেকগুলো। এছাড়াও আমরা কিছু বিকাশী নালা, বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান এগুলো আছে, সেখানে কিছু কাজ করতে পেরেছি। এবং আমাদের এখানে আমাদের ডিস্ট্রিক্টে প্রধানমন্ত্রী আবাস যোজনায় 30,036টি ঘর অনুমোদন করা হয়েছে। তার মধ্যে 19,961টি ঘর অলরেডি নির্মাণ করা হয়েছে। তো এই মোটামুটি আমি যেটুকু বললাম, অনেকগুলো কাজই হয়েছে, এখানে সব ডিটেলসে লেখা আছে, সব ডিটেলস বললাম। কত টাকা আপনি পেয়েছেন এই 5 বছরে এমপি ল্যাডের? দেখুন, আমাদের তো 2 বছর আমাদের বন্ধ ছিল করোনার জন্য, প্রথম বছর আর পরের আর 2 বছর। মোটামুটি টোটাল যদি হয়, টোটাল 17 কোটি টাকা, 17 কোটি টাকার মতো। সমস্ত কাজে কি ইউসি দেওয়া সম্ভব হয়েছে? না, সমস্ত কাজে মানে প্রথম যে কাজটা হয়েছিল সেটার ইউসি দিতে আমাদের তো মানে 19-এরটা, সেটা 22-এ গিয়ে 23-এ গিয়ে আমাদেরকে ইউসি দেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে আমাদের জলপাইগুড়ির যে প্রশাসন, তারা কিন্তু আমাদের একদম হেল্প করেনি। বারবার এখনো আমাদের যে প্রকল্পগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আমাদের পায়ের সুতলা একদম খসে যাচ্ছে, আমাদের পায়ে জুতা থাকছে না, এমন অবস্থা। কিন্তু আমাদের কাজগুলোকে আমরা
করাতে পারছি না দাদা। আমাদের দিক থেকে চেষ্টার কোনো খামতি নেই। এক্ষেত্রে আমি নিজে কেন্দ্রীয় যে অফিস, সেই কেন্দ্রীয় সরকারের অফিসে গিয়ে একদম বসে থেকে কিছু কিছু কাজ করিয়েছি, বা রাদার আরো বলা যেতে পারে যে করাতে বাধ্য করেছি, তাই কিছু কাজ হয়েছে, নাহলে এই ইউসিটাও পর্যন্ত হয়তো যেত না। এবং প্রথমে বলি যে আমাদের 23শে জানুয়ারি 2020 আমরা মেডিকেল কলেজ পেয়েছি, 320 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে, সেটা কাজ চলছে। প্রধানমন্ত্রী ন্যাশনাল রিলিফ ফান্ডের মাধ্যমে অনেক গরিব মানুষ, এখন পর্যন্ত প্রায় 170 জন, কেউ 2 লাখ, কেউ 3 লাখ, কেউ 1 লাখ, কেউ 50,000 এরকম করে চিকিৎসা পেয়েছে। নিউ জলপাইগুড়িকে এনজেপিকে ওয়ার্ল্ড ক্লাস স্টেশন করা হয়েছে, 337 কোটি টাকা সেটা ব্যয় হচ্ছে, কাজ চলছে। অমৃত ভারত প্রকল্পের আন্ডারে জলপাইগুড়ি টাউন, জলপাইগুড়ি রোড, নিউমাল, ধূপগুড়ি, হলদিবাড়ি স্টেশনকে সাজানো হচ্ছে। বৈদ্যুতিকরণের কাজ প্রায় কমপ্লিট, হলদিবাড়ি অবধি তার একটা ইনিশিয়াল টেস্টও করা হয়ে গেছে। দার্জিলিং মেলের মতো উন্নত হেরিটেজ শুধু না, ওয়েজার ট্রেন, সেটাকে হলদিবাড়ি পর্যন্ত আমরা এক্সটেন্ড করতে পেরেছি। জলপাইগুড়ি তথা কুচবিহারের অনেক অংশের মানুষ তাতে উপকৃত হয়েছে। নিউ চন্দ্রবান্ধা সহ সেখানেও কাজ চলছে, কিছুদিনের মধ্যে সেখানেও ভারতী এক্সপ্রেসের একটা স্টপেজ পেয়েছে। অনেকগুলো স্টপেজ পেয়েছি, সেগুলো এখানে এই মুহূর্তে আপনার লেখা আছে, আপনি দেখে নেবেন। এছাড়াও এখানকার কালচারাল দিকটা বিভিন্ন সিবিসির মাধ্যমে সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশনের মাধ্যমে তুলে ধরা হয়েছে এখানকার সাংস্কৃতিক ঐতিহ্যকে। দূরদর্শন কেন্দ্রে এখানে প্রোগ্রাম প্রায় বন্ধ হয়ে গেছিল, জলপাইগুড়ি দূরদর্শন কেন্দ্রকে উঠিয়ে নেওয়ার অবস্থা উপক্রম হয়েছিল, সেটাকে আমরা শুধু রিস্টোর করা না, সেখানে প্রোগ্রাম বাড়িয়ে তোলা সম্ভব হয়েছে এবং নতুন করে আরও প্রোগ্রাম হচ্ছে। পিএমজিএসওয়াইয়ের মাধ্যমে 161টি রাস্তা হয় রিপেয়ার করা হয়েছে বা তার সংস্কার করা হয়েছে বা নতুন করে করা হয়েছে। অমিত বণিকের রিপোর্ট। স্বাভিমান পার্টি ইতিমধ্যেই ধূপগুড়ি উপনির্বাচনে প্রার্থী দিয়েছিল। এবার 2024-এর লোকসভা নির্বাচনে জেলায় জেলায় প্রার্থী দিতে চলেছে দল। রাজ্য কমিটির প্রেসিডেন্ট রবীন্দ্রনাথ রায় এদিন তার নিজস্ব বাসভবনে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এ বিষয়ে এক সাংবাদিক সম্মেলন করলেন। একাধিক দাবি দাওয়া নিয়ে এবারেও রাজনৈতিক ময়দানে লড়তে চলেছে স্বাভিমান পার্টি। এদিন জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থানার অন্তর্গত ঝাড় আলতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের খট্টিমারি বাজারে নিজস্ব বাসভবনে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থী তালিকা তৈরি এবং দলীয় কর্মসূচি সারলেন রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট। স্বাভিমান পার্টির তরফ থেকে আগামী লোকসভা নির্বাচনে আমরা প্রতিটা ক্ষেত্রেই প্রার্থী দেওয়ার চেষ্টা করব এবং এই দিয়েছি ধূপগুড়ি বিধানসভায়। সেক্ষেত্রে কতটা এবার মোটামুটি যা আশা করা যায় খুব ভালো পাবো এবং আমরা উত্তীর্ণ হব। মূলত কি যেটা আমরা চাইতে যে বেকার রোজগার যোজনা, বেকারদের চাকরি নাই, কৃষি সংস্থা কৃষি লোন মুকুব নাই, এবার জনমন্ত্রণ নিয়ন্ত্রণ, তারপর ছেলেদের মোটামুটি চাকরি কল্প কারখানা এবং সমাজে যে বেকারত্ব দিন দিন বেড়ে চলতেছে না, তার থেকে আমরা সরকার, রাজ্য সরকার, কেন্দ্র সরকারকে যে দাবি রাখছি সেটা অবশ্যই মিটিয়ে দেবো যদি আমরা সরকারে আসি। এখনও সম্ভব হয়নি, তবে চর্চা চলতেছে, ঠিক সময়ে আমরা এটা বলে দেব। কারণ আমাদের যে হাউস আছে পার্লামেন্টারি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। হঠাৎ করে শিশুকন্যাকে নিয়ে উধাও স্ত্রী, 2 সন্তানকে নিয়ে দিশাহারা স্বামী। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতে আমবাড়ি ফালাকাটা কামারভিটার বাসিন্দা রানা দাস। 3 কন্যা এবং স্ত্রীকে নিয়ে সংসার। এই মাসের 13 তারিখ সাত সকালে কাজে বেরিয়ে পড়েন রানা। কাজ থেকে বাড়ি ফিরে দেখতে পান ছোট মেয়েকে নিয়ে স্ত্রী উধাও। বড় মেয়ে জানিয়েছেন তার মা ছোট কন্যাকে নিয়ে ফাটাপুকুর গিয়েছেন, কিন্তু সন্ধ্যা গড়িয়ে গেলেও তিনি না আসায় আত্মীয় স্বজনের বাড়ি খোঁজাখুঁজি শুরু করেন স্বামী, কিন্তু কোথাও খোঁজ পাননি স্ত্রীর। অবশেষে পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেন, কিন্তু বেশ কিছুদিন হয়ে গেলেও স্ত্রী বা কন্যার কোনো খোঁজ পাওয়া যায়নি।
এ বিষয়ে রানা দাস জানিয়েছেন, 2 বছরের কন্যাকে নিয়ে হঠাৎই স্ত্রী নিখোঁজ হয়ে গিয়েছেন, কোথাও খোঁজ পাওয়া যাচ্ছে না। অপরদিকে মা না থাকায় বাকি সন্তানদের নিয়ে বড় সমস্যায় পড়েছেন তিনি। ঘটনাটা হলো মঙ্গলবার দিন, সরস্বতী পূজার আগের দিন। মানে আমাকে বললো সকালবেলায়, মানে আগে রাতের দিন বললো আমাকে যে সকালবেলা আমাকে ডাইকে দিও। আমি বললাম কেন? কয় কি ফাটা পুকুরে যাবো, একটু কাজ আছে। আমি বললাম ঠিক আছে, আমি ডাইকে দিব। তারপরে সকালবেলা আমি ডাইকে দিলাম। ডাইকে দেওয়ার পরে আমার রান্না বান্না করলো, আমাকেও খাওয়া ঠাওয়া দিল, খাইলাম দিলাম। তারপরে আমি বললাম ঠিক আছে, তুমি তাহলে ফাটা পুকুর যাও, আমি তাহলে অঞ্চলে কাজে যাই। আমি তখন অঞ্চলে কাজ করি। তো অঞ্চলে আমি কাজে চলে গেছি। কাজে যাওয়ার পরে আমরা কাজ করছি। বেলার পরে কাজ করার পরে রং ছিল না দেখে আমি এসে পড়ছি বাড়িতে আসার পরে মেয়েগুলোকে জিজ্ঞাসা করলাম, 2টা মেয়ে ছিল বাড়িতে, 2টা মেয়েকে জিজ্ঞাসা করলাম তোর মা কোথায়? বললো যে মা তো আমাদেরকে বলে গেলো ফাটা পুকুর যাচ্ছি, ঘরটার গুছায় রাখবি, আমি তাড়াতাড়ি আসবো। এই কথা বলে বেরিয়েছে। তারপরের থেকে আর খুঁজে পাচ্ছি না। এফআইআর করা থানায় পুলিশকে জানানো হ্যাঁ, হয়েছে? পুলিশকে জানানো হয়েছে। কোনো মোবাইল টোবাইল নিয়ে যান? মোবাইল তো মনে হয় আছে, মোবাইল তো মনে হয় আছে, কারণ যেহেতু চার্জার নিয়ে গেছে, মোবাইলও আছে। ফোন টোন নেই, যে আমি ফোন করি ফোনটাও লাগে না, বিজি দেখায়, সবসময় বিজি দেখায়। আত্মীয় স্বজন? হ্যাঁ, আত্মীয় স্বজন সবার বাড়িতে খোঁজ দিয়েছি, কারো বাড়িতে নেই। এখন কি চাইছেন? এখন আমি চাইছি যে একে খুঁজে যেখান থেকে হোক আমাকে বাইর করে দিয়ে নিতে। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। খুদের বয়স মাত্র 1 বছর 7 মাস, কিন্তু এই বয়সেই গড় গড় করে বলে দিচ্ছে বাংলা ইংরেজি অক্ষর, পশু পাখির নাম, এমনকি জটিল অঙ্কের জ্যামিতিক আকার চিনে রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছে ছোট্ট শিশু। এত ছোট বয়সে এমন প্রতিভা দেখে যে কোনো বাবা মার গর্বে বুক ফুলে উঠবে। জলপাইগুড়ির এই ছোট্ট খুদের কৃতিতে খুশি জেলাবাসী। ইতিমধ্যেই তার এমন প্রতিভার কদর করেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস। ছোট্ট শিশু রিদানের প্রতিভা দেখে অবাক সকলে। রিদান মিত্র যেন এক বিস্ময় শিশু। এখনো ঠিকমতো কথা বলতে না পারলেও ছোট্ট রিদান চিনতে পারে ইংরেজি বর্ণমালার সমস্ত বর্ণ, চিনে নিতে পারে বাংলা এবং ইংরেজি সংখ্যা, বিভিন্ন প্রাণী, সবজি, ফল, মানব শরীরের বিভিন্ন অঙ্গ, পাশাপাশি রয়েছে জ্যামিতিক আকারের ধারণাও। গাড়ির নম্বর প্লেট দেখলেও সংখ্যাগুলি বলতে শুরু করে সে। যে কোনো সংখ্যা এলোমেলো করে রেখে প্রশ্ন করা হলে সঠিক সংখ্যাটি ঠিক চিনে ফেলে ছোট্ট খুদে। প্রশ্ন করা যে কোনো বর্ণ, সংখ্যা, সবজি হাতে নিয়ে দেখিয়ে দেওয়ার পাশাপাশি অস্পষ্ট ভাষায় বলতে শুরু করে। তার এই প্রতিভার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠেছে এই বিস্ময় শিশুর। সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের শংসাপত্র পেয়েছে এই ছোট্ট শিশু রিদান। অন্য কোনো খেলাতে মন নেই তার সারাক্ষণ বর্ণমালা নিয়ে পড়ে থাকতে ইচ্ছা। এখনকার দিনে যেখানে শিশুরা ছোট থেকেই ক্রমে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে, সেখানে রিদানের পড়াশোনার প্রতি ভালোবাসা সত্যিই প্রশংসনীয়। রিদানের বাবা সুব্রত মিত্র পেশায় একজন চিকিৎসক, মা দীপাঙ্কনা ভট্টাচার্য মিত্র প্রাথমিক স্কুলের শিক্ষিকা। মায়ের কর্মসূত্রে জলপাইগুড়ি জেলার নাগরাকাটার সুভাষপল্লীতে দাদুর বাড়িতে থাকেন রিদান। নাতির প্রতিভা দেখে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের শংসাপত্র দিয়েছে, এতে অত্যন্ত আনন্দিত দিদা মৌসুমী ভট্টাচার্য। তার কথায় পরিষ্কার করে কথা বলতে না পারলেও এলোমেলো বর্ণাক্ষর থেকে যে কোনো বর্ণ জানতে চাইলে নাতি সঠিক উত্তর দেবে নিমেষে। জানা যায় মাত্র 7 মাস বয়স থেকে এই বিস্ময় খুদে খেলনা বাদ দিয়ে পড়ার বই আগ্রহ সহকারে দেখত। মাত্র 1 বছর 7 মাস বয়সে খুদের এমন পরিচিতি হওয়ায় স্বাভাবিকভাবেই আনন্দের আমেজ পরিবার সহ গোটা এলাকা জুড়ে। ও মানে ওর যখন 6-7 মাস আর কি, তখন আমি ওকে এই নানা রকম বইগুলো এনে দিয়েছিলাম। তো মানে খেলার সাথে সাথে ওগুলো এনে দিয়েছি। তো দেখছি যে ও গাড়ি ঠাড়ি ওইসব খেলার থেকে ওই বই দিয়ে খেলতেই বেশি পছন্দ করে আর কি। মানে ওগুলো দেখার প্রতি আগ্রহী। এমনকি মানে মোবাইলেও আমরা তো সাধারণত এখন সবাই মানে ইন্টারনেটে সবাই সব কিছু দেখানো হয় বাচ্চাদের, তো ওই এবিসিডির কার্টুন টার্টুনগুলোর প্রতিও আগ্রহী আর কি। ওগুলোই দেখতে চায়। মানে সরিয়ে দিয়ে যদি কোনো অন্য কার্টুন দেখানো হয় ও মানে কাঁদতে শুরু করে। যখন ওর 7 মাস 8 মাস তখন থেকেই মানে এগুলোই দেখতে চাইতো।
তো আমি ওর ওই আগ্রহটা দেখে ওকে অনেক বই মানে এনে দিই। তো তখন দেখছি যে ও মানে যখন প্রথম কথা বলা শুরু করে, মানে হয়তো মা বাবা বা এইসব ছোটো ছোটো শব্দগুলো বলছে, কিন্তু অ্যালফাবেটগুলো দেখালে ও সব চিনতে পারছে। 1 থেকে 10 বলুন বা ABCD বলুন, যখন ও মানে স্পষ্ট কথা বলতে পারছে না। হ্যাঁ, মানে আপনি যে কোনো অ্যালফাবেট দেখান, এমনকি আমাদের পাড়াতে যতজনের গাড়ি আছে, আমাদের গাড়ি বা যে কিছু, ও গাড়ির নাম্বার প্লেটটাও গিয়ে পড়ে, মানে ছোট যখন আর কি, তখন থেকে। মানে এটা অনেক আগে থেকে, ও যখন মানে 1 বছর 2 মাস 3 মাস তখন থেকেই। তারপরে যখন এটা দেখা হলো, তার আমি ভাবলাম যে এটা তো মানে আমি নেটে দেখলাম যে সাধারণত বাচ্চারা 3 থেকে 4 বছরে পুরো অ্যালফাবেটটা চেনে, মানে যেটা এটা নর্মাল। তো এটা তো একটু মানে ও অ্যাডভান্সই শিখছে। তাই আমি ভাবলাম যে তাহলে ওর এটা যদি একটু মানে পরিচিতি পায় বা সম্মান পায় ওর এই ইয়েটা, তো তার জন্য আমরা ইন্ডিয়া বুক অফ রেকর্ডে অ্যাপ্লাই করি। আপনার 13ই জানুয়ারিতে আমরা অ্যাপ্লাই করেছি, ওটা ওনারা অ্যাপ্রুভ করেছে আপনার 18ই জানুয়ারিতে। তারপরে ওনারা মানে যোগাযোগ করেন, যেরকম ইন্টারনেটের মাধ্যমে সব কিছু পাঠানো হয়, ভিডিও টিডিও, ওনারা বলেন যে ওর নাম উঠেছে, আপনাদেরকে আমরা এরকম ওর অ্যাচিভমেন্টটা এরকমভাবে পাঠিয়ে দেবো। তারপরে ওনারা আমাদেরকে এটা কুরিয়ারে, ওটা আমাদের মানে সরস্বতী পুজোর দিন এসছে, মানে খুব ভালো দিনে এসছে ওর পড়াশোনার ব্যাপারে এটা। তো খুব ভালো লাগে। বিষয় হচ্ছে ওর তো এখন 1 বছর 9 মাস, তার অনেক আগে থেকেই ও ইংরেজি অ্যালফাবেটগুলো নিজেই চিনতে পারে, ওকে জিজ্ঞাসা করলে ও বলতে পারে। এছাড়া বডি পার্টস যেগুলো আছে সেগুলো বলতে পারে। তারপর আপনার অ্যানিমেলস, ভেজিটেবলস এগুলো চিনতে পারে ঠিক মতো। হ্যাঁ, 1 বছর 9 মাস, মানে তার আগে থেকেই ওগুলো পারে আর কি। কিন্তু এগুলো দেখে আমরা রিসেন্ট ওই অ্যাপ্লাই করেছিলাম, তো ভিডিও পাঠানো হয়েছিল, তারপর ওরা অ্যাপ্রুভ করেছে এটা আর কি। এইটা তো রিসেন্টলি এসছে। কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে। আমি তো ছোট থেকে দেখছি ওকে, ওর মানে অন্যান্য বাচ্চারা যেন অন্য সব খেলায় ব্যস্ত থাকে, ও সারাদিন এই ইংরেজি অ্যালফাবেট এই পড়াশোনা নিয়ে, বই পেলে ও আর কিছু চায় না। মানে বই নিয়ে সারাদিন? হ্যাঁ, সারাদিন বই, ওটাই ওর খেলা। অমিত বণিকের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ি সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন CITA, DITA, CFS, DFS, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া, নিয়ার বেগুনটারি, শহীদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরও বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wbyouthservice.government.in। সুদিন কুমার মিত্র বিদ্যাপীঠ এবং জেলা ক্ষুদ্র চাষী সমিতির ব্যবস্থাপনায় রবিবার হয়ে গেল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। এদিন শতাধিক মানুষ শিবিরে এসে বিনামূল্যে চোখের পরীক্ষা করিয়ে চশমা নিয়ে গেলেন। শিবিরটি উদ্বোধন করেন স্বপন কুমার সাহা ও অলোক সুধীর সরকার। শিবিরকে ঘিরে জনমানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। জলপাইগুড়ি ক্ষুদ্র চাষী সমিতি সঙ্গে দিল্লি স্প্রিং মিশন ফাউন্ডেশন এরা আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তাই আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা সফল করতে পারছি আর কি। কতজন আশা করছেন আপনারা? হ্যাঁ, কতজন আশা? আমরা 150 জন আশা করছি, একদম রেজিস্ট্রেশন সেভাবে হয়ে আছে আর কি। এর আগেও তো বিভিন্ন সামাজিক কাজ করে আসছে। আমরা করে আসছি, আমরা আমাদের মানুষের সঙ্গে জনগণ আশ্রমের তত্ত্বাবধানে এবং তাদের বিভিন্ন কর্মসূচিতে আমরা এই ধরনের মানব কল্যাণের কাজগুলো করে থাকি। আজকে কি করলেন? আজকে হচ্ছে নিঃশুল্ক চক্ষু পরীক্ষা শিবির, সঙ্গে চশমা প্রদান। নেই বড় মন্ত্র, ডাকে না কেউ, পথে ঘাটে বসেই জাদু দেখিয়ে চলে সংসার। রাজস্থান থেকে জাদু দেখাতে সুদূর জলপাইগুড়ি শহরে রবিবার জলপাইগুড়ি সমাজপাড়া মোড়ে এমনই চিত্র দেখা গেল। জাদু খেলা দেখতে পথ চলতি প্রচুর মানুষ ভিড় জমান। এক দর্শক সুরেশ মণ্ডল জানিয়েছেন, আগে জীবন্ত বানর ও সাপ দিয়ে খেলা দেখাতেন এই ব্যক্তি, কিন্তু এখন রাবারের সাপ দিয়েই খেলা দেখাচ্ছেন। তো দেখা যাচ্ছে যে আপনি খেলা দেখছেন, জাদু খেলা,
কেমন লাগে কি বলবেন? এটা তো দেখতে খুব ভালো লাগে। আমরা তো ছোটো যখন ছিলাম তো আগে অনেক জাদু খেলা দেখতাম। ওরা আগে আসতো, বান্দর নিয়ে আসতো, তারপরে ছোটো সাপ নিয়ে আসতো। এখন তো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এগুলো বন্ধ করেছে, নকল সাপ দিয়ে খেলা করছে, কিন্তু খুব ভালো লাগতেছে। মানে এটা আগের স্মৃতিগুলো ভেসে যাচ্ছে। এ বিষয়ে জাদু খেলোয়াড় মিঠুন আলী জানান, শুধু রাজস্থান থেকে তিনি এসেছেন। हाँ कहाँ से आए हो? सर हम जयपुर राजस्थान से आए। तो क्या कर रहे हो आज यहाँ? हम खेला मैजिक दिखाते हैं, सांप नकली सांप का मैजिक दिखाते हैं। हम ओरिजिनल सांप नहीं रखते हैं, हम नकली सांप वगैरह दिखाते हैं। कबूतर मैजिक का दिखाते हैं, मुंह में से गोला निकालते हैं, रुपए का आइटम दिखाते हैं। कबूतर एक कबूतर का हम 2 कबूतर बना देते हैं। हमारा मैजिक है सर, और कुछ नहीं है। आप लोग को ऐसे कि रोजरा मिलता है, गुजरा होता है, गुजरा होता है यहाँ से कुछ? देखो दे देता है मालिक 2 रोटी का पैसा, 100-200 मिल जाता है, 200-400 रुपये मिल जाता है, बस और क्या है। ধসা রোগের কারণে আলু চাষে ক্ষতির সম্মুখীন হতে পারেন চাষিরা, এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন তারা। কঠিন পরিশ্রম করে 3 মাস নিজের সন্তানের মতো যত্ন করে ফসল ফলান চাষিরা, তারপর লাভের অঙ্ক দেখে হাসি ফুটে ওঠে তাদের মুখে। কিন্তু এবছর অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের সেবাগ্রাম এলাকার বেশ কয়েক আলু চাষি নিজেদের জমিতে কয়েকশো বিঘা আলু চাষ করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত আবহাওয়ার খামখেয়ালিপনায় ফসলে ধসা রোগ দেখা দিয়েছে। আলু তো আর উঠার কয়েকদিন বাকি আছে রয়েছে, তো এই বছর আলুর ফলন কেমন দেখছেন আপনারা চাষি হয়ে? তো রোগ লেগে গেছে, ধসা লেগে গেছে তো আলুর রোগে আলুর গাছে ধসা বলতে তার কোনো ইয়ে হয়নি? হ্যাঁ পরিবর্তন হচ্ছে একটু করে। মানে ধসা রোগ ধরেছিল? হ্যাঁ ধরেছিল। কি সব জায়গায় না আপনাদের এলাকায়? সব জায়গায় ধরেছে, এটা সব জায়গায় ধরেছে। এবার কি চিন্তায় রয়েছেন আপনারা? আলু তো উঠানোর ইয়ে চলে আসছে। চিন্তা আর কি করা যাবে, এখানে আলু তো হয়ে গেছে, আর কয়েকদিন বাদে উঠাবো। মানে পরিমাণটা কি হবে সেটা কি মনে করছেন? এখনো বলা যাচ্ছে না কিছু। না, যেহেতু ধসা রোগ বললেন। হ্যাঁ একটু কম হতে পারে। আর দাম নিয়ে কোনো এখন ওঠানামা হচ্ছে? না দাম ওঠার পরে কি বোঝা যাবে? হ্যাঁ ওঠার পরে দাম বোঝা যাবে। এটা কোন জায়গা দাদা? এটা হচ্ছে সেবাগ্রাম। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। রবিবাসরীয় ছুটির দিনে নকআউট ক্রিকেট টুর্নামেন্টে মজে উঠেছে জলপাইগুড়ির ভগৎ সিং কলোনি স্পোর্টিং এবং কালচারাল ক্লাবের খেলার মাঠ। প্রত্যেকবারের মতো এবারেও আলহাজ খলিবর রহমান, সত্যনারায়ণ শর্মা, সুরেন দাস স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফি এবং আলহাজ খলিবর রহমান, সুরেশ দাস স্মৃতি রানার্স ট্রফির ক্রিকেট খেলা রবিবার থেকে শুরু হলো। টুর্নামেন্টটি চলবে বুধবার পর্যন্ত। 12 ওভারের নকআউট পর্যায়ে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। খেলায় 8টি দল পরস্পরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে। বিজয়ী ক্রিকেট দল পুরস্কার হিসাবে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং নগদ 15,000 টাকা পাবে। রানার্স পাবে 12,000 টাকা এবং নগদ, তারই সঙ্গে ট্রফি। এছাড়াও থাকছে ম্যান অব দ্য সিরিজ ট্রফি, ম্যান অব দ্য ম্যাচ ট্রফি, এমনটাই জানিয়েছেন আয়োজক সংস্থার পক্ষ থেকে ভগৎ সিং কলোনি স্পোর্টিং ও কালচারাল ক্লাবের সদস্য তথা কোষাধ্যক্ষ বিশ্বজিৎ মালাকার। এই দিনের নকআউট পর্যায়ে ক্রিকেট টুর্নামেন্টের খেলা দেখতে মাঠে ভিড় জমান ক্রীড়াপ্রেমীরা। এটা ভগৎ সিং কলোনি স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের উদ্যোগে রাইনো কাপ। প্রতি বছরের ন্যায় এবছর আমরা 8টা টিমের ক্রিকেট টুর্নামেন্ট শুরু করেছি। এখানে আমাদের জিতার প্রাইজ হলো 15,000 টাকা, যে উইনিং টিম হবে, এবং রানার টিম 12,000 টাকা। মানে 8টা টিমের খেলা, 8টা। হ্যাঁ, এটা আমাদের প্রথম পুরস্কার থাকছে 15,000 টাকা ক্যাশ প্রাইজ, এবং যে রানার্স আপ হবে সে হলো 12,000 টাকা পাবে। এবং তাছাড়া বড় বড় ট্রফি আছে সবার জন্য, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ। প্রতি বছর এই খেলাটি? হ্যাঁ প্রতি বছর হয়। আমরা 2016 থেকে খেলাটা শুরু করেছি, করোনার জন্য 2 বছর হয়নি। এটা আমাদের সিজন 6। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জেলার উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান পেশে সাংবাদিক সম্মেলনে জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়।
খুদের বয়স মাত্র 1 বছর 7 মাস, কিন্তু এই বয়সেই গড়গড় করে বলে দিচ্ছে বাংলা ইংরেজি অক্ষর পশু পাখির নাম। এভি নিউজের বিশেষ প্রতিবেদন, খুদের কৃতি। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।